সেক্ষেত্রে হচ্ছে কার্বনিক অক্সাইডটা প্রথমত হচ্ছে পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিডটা আবার H+ এবং বাইকার্বনেট আয়নে HCO3 আয়নে কি হয়ে যাবে? তারপর হচ্ছে HCO3 এখানে হচ্ছে লোহিত কণিকা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো ওই টপিকটা আমার পূর্বের ভিডিওর সাথে কানেক্টেড। আমার আজকের বিষয় হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া নিয়ে। শ্বসন এবং শ্বাসক্রিয়া আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বিষয়টা নিয়ে সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। আর এই ফুসফুসের মাধ্যমে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহনটা এটা সম্পন্ন হয়। এই শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব হচ্ছে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন নিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে, খাদ্যের স্থিতিশক্তিকে তাপ আর গতিশক্তি রূপে মুক্ত করে, আর উপজাত হিসেবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। আর শ্বসনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অঙ্গটা কাজ করে সেটা হচ্ছে ফুসফুস। আমরা জানি ফুসফুস হচ্ছে আমাদের দেহে সংখ্যায় দুইটা থাকে, একটা হচ্ছে বাম ফুসফুস আর একটা হচ্ছে ডান ফুসফুস। বাম ফুসফুসের ওজনটা হচ্ছে 565 গ্রাম আর ডান ফুসফুসের ওজনটা হচ্ছে 625 গ্রাম। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ফুসফুসের একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো ফুসফুসের হচ্ছে প্রথম দিকে হচ্ছে একদম উপরে যে অংশটা এটা হচ্ছে ষড়যন্ত্র, আর ষড়যন্ত্রের নিচে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্বাসনালী আমাদের শরীরের। তো শ্বাসনালীটা প্রথমে হচ্ছে যে বাম ফুসফুস এবং সে ডান ফুসফুস এই দুই সাইডে প্রবেশ করে। তো বাম ফুসফুস এবং ডান ফুসফুসের দুই সাইডে প্রবেশ করার ভিত্তিতে এটা আবার একটা নামে প্রকাশ করা হয়। তো প্রথমত হচ্ছে ট্রাকিয়া বিভাজনটা হয়, দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বাম আর ডান খণ্ডে প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই ব্রঙ্কাসটাকে আমরা বলতে পারি প্রাইমারি ব্রঙ্কাস। তো পরবর্তীতে প্রাইমারি ব্রঙ্কাসের যে বিভাজনটা হয়, প্রাইমারি ব্রঙ্কাসের বিভাজনের ফলে সেকেন্ডারি ব্রঙ্কাসে পরিণত হয়, সেটা হচ্ছে লোবে প্রবেশ করে। তো ডান ও বাম খণ্ডে আবার বিভাজনের ফলে এখানে হচ্ছে লোব থাকে, তো লোবে প্রবেশ করে যে সেকেন্ডারি ব্রঙ্কাসটা। তো সেকেন্ডারি ব্রঙ্কাস পরে বিভাজনের মাধ্যমে হয় টারশিয়ারি ব্রঙ্কাস, যেটা হচ্ছে সেগমেন্টে প্রবেশ করে। আর টারশিয়ারি ব্রঙ্কাসের বিভাজনের ফলে বিভিন্ন ব্রঙ্কিউল তৈরি হয়। তো ব্রঙ্কিউলগুলোর মধ্যে একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, তারপরে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল থেকে শ্বসন ব্রঙ্কিউলে যায়, শ্বসন ব্রঙ্কিউলের থেকে অ্যালভিওলার নালী, তারপর হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে হচ্ছে অ্যালভিওলার থলি, সেখান থেকে অ্যালভিওলাসে প্রবেশ করে। তো এর মাধ্যমে হচ্ছে যে আমাদের শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় বিভিন্ন ট্রাকিয়া থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত। আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ফুসফুসটা। তো শ্বসন প্রক্রিয়াটাকে দুইভাগে ভাগ করা যায়। তো শ্বসন হচ্ছে প্রধানত হচ্ছে একটা বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে রক্ত ও পরিবেশের মধ্যে হয়, যে অক্সিজেন যে আমরা গ্রহণ করি আর হচ্ছে কার্বনের সাথে ত্যাগ করি, এই প্রক্রিয়াটা হচ্ছে বহিঃশ্বসন প্রক্রিয়া। আর যে অক্সিজেনের মানে গ্রহণ করার পরে যে ভিতরে আমাদের দেহকোষ এবং কি রক্তে যে বিক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়ায় যে শ্বসনটা সম্পন্ন হয় সেটা হচ্ছে অন্তঃশ্বসন প্রক্রিয়া। যে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মাধ্যমে আমাদের শরীরে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আর বহিঃশ্বসন অন্তঃশ্বসনের ফলে যে শ্বসনটা সেটা হচ্ছে মূলত অক্সিজেন গ্রহণের ফলে এবং কার্বন ডাই অক্সাইড যে ত্যাগ এর মাধ্যমে হয়ে থাকে। তো অক্সিজেন যে পরিবহন এটা হচ্ছে দুই ভাগে প্রকাশ করা যায়। অক্সিজেনের পরিবহন একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। তো এখন হচ্ছে ভৌত দ্রবণ রূপে আমরা চলে যাব। তো ভৌত দ্রবণ রূপে অক্সিজেনের পরিবহনের ক্ষেত্রে প্রতি 100 মিলিলিটার যদি আমি অক্সিজেন হিসাব করি, প্রতি 100 মিলিলিটার অক্সিজেনের মধ্যে প্রায় 0.2 বা 0.2 মিলিলিটার অক্সিজেন এ রূপে প্রবাহিত হয়। তো এই প্রবাহিত অক্সিজেনটা হচ্ছে রক্তে প্রায় 100 মিলিলিটার মার্কারি চাপ সৃষ্টির জন্য দায়ী। তো এই রূপে হচ্ছে ভৌত দ্রবণ রূপে অক্সিজেনের পরিবহন। আর এরপর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে অক্সিজেনের পরিবহন। তো রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন অংশটা, তাই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামে একটি যৌগ গঠন করে। তো অক্সি হিমোগ্লোবিনটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ, যেটা হচ্ছে অক্সিজেনের চাপ বাড়লে
গঠিত হয়, আবার যদি অক্সিজেনের চাপটা কমে যায় তখন হচ্ছে অক্সিহিমোগ্লোবিনটা ভেঙে পরবর্তীতে আমার হিমোগ্লোবিন এবং অক্সিজেনে পরিণত হয়। তো এটা হচ্ছে আমরা বিক্রিয়ার মাধ্যমে এটা লিখতে পারি। তো বিক্রিয়ার মাধ্যমে আমরা যদি লিখতে পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে হিমোগ্লোবিনটাকে আমরা Hb4, যেটা হচ্ছে হিমোগ্লোবিনের সংকেত, আর হচ্ছে অক্সিজেন, এই দুইটা দিয়ে, যেহেতু একটা উভমুখী বিক্রিয়া আমি আগে বললাম HbO2, এটা হচ্ছে কি, এখানে হচ্ছে Hbটা হচ্ছে হিমোগ্লোবিন, তো Hb4 হচ্ছে হিমোগ্লোবিন আর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কি অক্সিহিমোগ্লোবিন যৌগ, এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ যেটা হচ্ছে অক্সিজেনের চাপ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে গঠিত হয়, আবার যদি অক্সিজেনের চাপ কমে যায় সেক্ষেত্রে হচ্ছে কি, এটা যেহেতু বহুমুখী বিক্রিয়া সেটা হচ্ছে HbO2 যা ভেঙে এভাবে চলে আসে। তো এটা যদি সমানুতা করি সেক্ষেত্রে হচ্ছে 4টা অক্সিজেনের সাথে কি হবে, এখানে 4টা অক্সিহিমোগ্লোবিন। তো এটা হচ্ছে অক্সিজেনের রাসায়নিক যৌগরূপে যে পরিবহনটা। তো এরপর আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে চলে আসবো। তো কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা হয় 3 প্রকারের, সেটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, কার্বামিনা যৌগ রূপে, আর হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। তো ভৌত দ্রবণ রূপে যদি আমরা দেখি মাত্র হচ্ছে 5% কার্বন ডাইঅক্সাইড এরূপে পরিবাহিত হয়। তো 5% কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হবে, সেটা হচ্ছে প্রথমত আসছে রক্তরসের যে অংশটা আছে সেক্ষেত্রে হচ্ছে পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানির সাথে কার্বন ডাইঅক্সাইডটা মিশে সেক্ষেত্রে কী হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তো কার্বনিক অ্যাসিড তৈরি হবে, আর কার্বনিক অ্যাসিড যে তৈরি হওয়ার জন্য এখানে কি লাগবে, প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেট। তো এরপর আমরা চলে আসবো কার্বামিনা যৌগরূপে যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সেটাতে। তো কার্বামিনা যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে প্রথমত হচ্ছে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনটা আছে ওই হিমোগ্লোবিনের দুইটা অংশ হবে, একটা হচ্ছে হিম অংশ আর একটা হচ্ছে গ্লোবিন অংশ। তো আমি হচ্ছে এখানে আমি দিয়ে রাখছি যে হিমোগ্লোবিন থেকে এটা হচ্ছে হিম অংশ হবে আর একটা হচ্ছে গ্লোবিন অংশ হবে। তো হিম অংশটা হচ্ছে 4টা থাকবে, 4টা হিম অংশ, 4টা হিম অংশ আর হচ্ছে 4টা ফেরাস অণু, তাহলে 4টা ফেরাস অণু 4টা অক্সিজেনকে যুক্ত করে, এটা হচ্ছে হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচার। তো এই হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশ, যেটা হচ্ছে গ্লোবিন একটা প্রোটিন অংশ, তো গ্লোবিন অংশের সাথে অ্যামিনো গ্রুপ, তাহলে কি হবে, গ্লোবিন অংশের সাথে যে অ্যামিনো গ্রুপটা NH2, যে অ্যামিনো গ্রুপটা যুক্ত হবে, অ্যামিনো যুক্ত হয়ে কি হবে, অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিন হিমোগ্লোবিন গঠন করবে। তো আমরা যদি লিখি প্রথমত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে কি হবে, ওই যে হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশের সাথে, তাহলে NH2 অ্যামিনো গ্রুপটা যুক্ত হয় কি হবে HbNH+COOH, তাহলে কি হবে হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের যে NH2 অ্যামিনো গ্রুপটা যুক্ত হয়ে HbNH+COOH, আর এটা হচ্ছে কি হবে প্রোটিন অংশটা, তাই প্রোটিন অংশের কি হবে PrNH+COOH, এই দুইটা অংশ থেকে তৈরি হবে। তাহলে এটা হচ্ছে প্লাজমার প্রোটিন অংশের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে এই যেটা তৈরি হবে। তো এখন এই বিষয়টা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, প্রথমত হচ্ছে আমাদের যে প্রক্রিয়াটা কার্বামিনা যৌগরূপে যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হবে সেক্ষেত্রে হচ্ছে ভূমিকা পালন রাখবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রথমত এখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে। তো কার্বন ডাইঅক্সাইডটা কী হবে, প্রথমত সে দুই ভাগ হয়ে এখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে, সেটা হচ্ছে পানির সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হয়ে কী হবে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এই কার্বনিক অ্যাসিডটা আবার পরে ভাঙে কী হবে H+ আর হচ্ছে HCO3-। তারপর হচ্ছে এই যে এখান থেকে আবার যে কার্বন ডাইঅক্সাইড থাকবে, কার্বন ডাইঅক্সাইডটা কী হবে আবার ওই যে গ্লোবিন অংশের সাথে অ্যামিনো যুক্ত হয়ে HbNH+COOH, আর এখান থেকে H+টা এখানে থাকবে চলে আসবে, আর HCO3টা কোথায় যাবে, বাইরে যাবে। HCO3টা কী হবে, এখানে লোহিত রক্তকণিকা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট গঠন করবে। আর যেহেতু এখানে HCO3টা বের হয়ে গেছে, তো এখানে একটা ঋণাত্মক আয়ন বের হওয়ার কারণে এখানে একটা বাইরে থেকে ঋণাত্মক আয়ন ঢুকবে, ক্লোরাইড আয়ন। তো এই ক্লোরাইড আয়নটাকে কী বলে, এই ক্লোরাইড আয়নটাকে বলে ক্লোরাইড শিফট। এটা কে আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে জার্মান শারীরতত্ত্ববিদ জ্যাকব হ্যামবার্গার। তো এটা হচ্ছে হ্যামবার্গার শিফটও বলে, আর এর আরেকটা নাম হচ্ছে কি ক্লোরাইড শিফট।
তো ঋণাত্মক আয়নের যে বের হওয়ার কারণে এই ঋণাত্মক আয়নটা ভিতরে ঢুকছে, এটা হচ্ছে একটা সমতাকরণ করছে। আর এক্ষেত্রে হচ্ছে প্রথমত আসছে পরে সেক্ষেত্রে অক্সিজেন থাকবে, এই অক্সিজেনটা এখানে আসবে, অক্সিজেন আসার পর এই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ওই যে হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ গঠন করবে। আর এই যে হিমোগ্লোবিনটা এখানে চলে আসবে, এই যে এই এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে এইচ পিবি গঠন করবে। এটা হচ্ছে কি হিমোগ্লোবিনিক অ্যাসিড। হিমোগ্লোবিনিক অ্যাসিড। তো এই প্রক্রিয়াটা যদি আমি একটা সামারে দিই, যেহেতু একটা জটিল প্রক্রিয়া, সেক্ষেত্রে হচ্ছে কার্বনিক অ্যাসিডটা প্রথমত হচ্ছে পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিডটা আবার এইচ প্লাস এবং বাইকার্বনেট আয়নে এসিও3 আয়নে কী হয়ে যাবে, তারপর হচ্ছে এসিও এখানে হচ্ছে লোহিত রক্তকণিকা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট গঠন করবে। তো আবার হচ্ছে কার্বনিক অ্যাসিডটা এখানে হচ্ছে HB সাথে যুক্ত হয়ে যে হিমোগ্লোবিনের অংশের সাথে অ্যামিনো যুক্ত হয়ে অ্যামিনো গ্রুপ। আর এখানে হচ্ছে কি HBNH COOH, তাহলে HBNH COOH গঠন করবে। আর হচ্ছে এখানে হচ্ছে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কী হবে, হিমোগ্লোবিন গঠন করবে অস্থায়ী যৌগ। এই হিমোগ্লোবিনটা যদি এখানে যায়, যদি অক্সিজেনের চাপটা কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে আবার ভেঙে যাবে, আর হিমোগ্লোবিনটা এখানে আসবে, আর হচ্ছে এইচ প্লাসটা থেকে HBB, তাহলে এটা হচ্ছে কি হিমোগ্লোবিনিক অ্যাসিড। তো এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে প্রায় 27% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তো এখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের একদম সর্বশেষ যে ধাপটা বা প্রকারটা, এটা হচ্ছে কি বাইকার্বনের যৌগরূপে। তো বাইকার্বনের যৌগরূপে পরিবহনের ক্ষেত্রে প্রথমত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সাথে পানি যুক্ত হয়ে যে কার্বনিক অ্যানহাইড্রেজ অ্যানহাইড্রেজের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তো এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। সেক্ষেত্রে হচ্ছে কার্বনিক অ্যাসিডটা ভেঙে হচ্ছে এখানে কী হয়ে যাবে, H প্লাস আর হচ্ছে HCO3 মাইনাস। তো এই যে HCO3 মাইনাসটা কী হবে, প্লাজমার প্রোটিন অংশের সাথে প্লাজমার যে সোডিয়াম অংশ সেটা থেকে কী হবে সোডিয়াম বাইকার্বনেট, আর হচ্ছে কি থেকে এই বাইকার্বনেটটা হচ্ছে লোহিত রক্তকণিকা পটাশিয়াম অংশের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট গঠন করবে। তো এখানে হচ্ছে তাহলে এই যে বাইকার্বনেটের যে সোডিয়াম অংশটা কোত্থেকে আসলো, সোডিয়াম অংশটা আসছে প্লাজমা থেকে। আর এই যে পটাশিয়াম অংশটা আসছে, পটাশিয়ামটা কোথা থেকে আসলো, লোহিত রক্তকণিকা থেকে। তাহলে প্রথমত আসছে কার্বন ডাইঅক্সাইড থাকবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি মিশ্রিত হয়ে কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তারপর কার্বনিক অ্যাসিডটা ভাঙবে, ভাঙার পর H প্লাস আর হচ্ছে বাইকার্বনেট আয়নে পরিণত হবে। তারপর হচ্ছে এই যে বাইকার্বনেটের সাথে সোডিয়াম যুক্ত হয়ে প্লাজমা থেকে আসে সোডিয়াম বাইকার্বনেট, একই সাথে হচ্ছে লোহিত রক্তকণিকার পটাশিয়াম বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হবে। আর হচ্ছে এই যে বাইকার্বনেট যৌগরূপে পরিবহনটা মোট কার্বন ডাইঅক্সাইডের প্রায় 65% কার্বন ডাইঅক্সাইড এই রূপে পরিবাহিত হয়। তো এই ছিল আজকের বিষয়টা, আশা করি সবাই বুঝছেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।